হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াং স্টোরি টু। তো বন্ধুরা, গল্প শোনার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে আমি যখন যখন নতুন নতুন গল্প ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে গল্পটি আমরা শুরু করি। প্লিজ হিয়া, তুইও কিন্তু আমার মায়ের মতো হয়ে যাচ্ছিস। হ্যাঁ, তার কারণ আমরা দুজনেই তোকে ভালোবাসি আর তোর ভালোও চাই। আচ্ছা, লাইফটা তো আমাকে একটু আমার নিজের ভালোটা বুঝে নিতে দে না। তুই যদি বুঝতিস তাহলে আর পল্লবের মতো একটা ছেলেকে রিজেক্ট করতে পারতিস না। তুই না আজকাল আমার বন্ধু হওয়ার চাইতে আমার মার চামচা হয়ে গেছিস বেশি। রাগে গড়গড় করতে করতে বলে পিউ। হিয়াকে বলেও যে বিশেষ কোনো লাভ হবে না তা সে বুঝতে পারছে। মা কিংবা হিয়া যে যাই বলুক না কেন, পিউ একেবারেই পল্লবকে পছন্দ করতে পারে না। ভীষণ আনস্মার্ট লাগে তার পল্লবকে। চালচলন, হেয়ারস্টাইল, কথাবার্তার ধরন সব কিছুই কেমন যেন সেকেলে। বলার মধ্যে তার একটা একাডেমিক রেকর্ডটাই যা প্রশংসা করার মতো। চাকরিটাও মোটামুটি ভালোই। অনেক ছোটোবেলা থেকেই পিউ পল্লবকে চেনে। মায়ের বন্ধুর ছেলে সে। মা আর মনিকা আন্টি প্রাণের বন্ধু। পিউয়ের জন্মের পরই নাকি মনিকা আন্টি তার মাকে বলেছিল, বড় হলে আমার ছেলে আর তোর মেয়ের বিয়ে দেবো। পিউর মা করবীয় খুশি হয়ে তাতে মত দিয়েছিল। বড় হয়ে দু একবার কথাটা শুনলেও পিউ কখনো সেটা সিরিয়াসলি নেয়নি। আজকাল কেই বা এসব মাথায় রাখে। তাছাড়া পল্লবের মতো একটা ক্যাবলাকান্ত ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য মা বাবাও যে এরকম উঠে পড়ে লাগবে তা পিউ কখনো স্বপ্নেও ভাবেনি। সে ভালোবাসে রায়ানকে। স্মার্ট, হ্যান্ডসাম রায়ানের জন্য সে একেবারে পাগল। কোনো দিক থেকেই রায়ানের ধারে কাছে আসতে পারে না পল্লবের মতো ভালো চাকরি না করলেও রায়ানের যা পৈতৃক সম্পত্তি আছে তাতে সে আগামী 3-4 জেনারেশন শুয়ে বসে খেতে পারবে। তবে মার কাছে যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, বাবা যখন ডেকে গম্ভীরভাবে বলল যে পল্লবের সঙ্গে পিউয়ের বিয়ে হলে তিনি খুশি হবেন, পিউ আর কিছু বলতে পারল না। বাবাকে সে খুব ভয় পায়। সে জানে বাবা চাইছে মানে সেটা বাবা যেমন করেই হোক ঘটিয়েই ছাড়বে। এদিকে মনিকা আন্টি খুব অসুস্থ। একটা মাইল্ড হার্ট অ্যাটাকের পর এখন পল্লবের বাবা চাইছে তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে যেতে। পিউর মা বাবারও খুব একটা আপত্তি নেই। সুতরাং দুই বাড়ি থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। মাঝখানে একদিন দেখা করতে চেয়েছিল পল্লব, পিউ রাজি হয়নি। বিয়ের দিন সকাল থেকে ভেতরে ভেতরে প্রচণ্ড অস্থির হয়ে আছে পিউ। অনেক কষ্টে রায়ানকে রাজি করিয়েছে সে। তারা দুজনে আজ পালিয়ে গিয়ে বিয়ে করবে। রায়ান প্রথমে রিস্ক নিতে রাজি না হলেও অনেক কাঠখড় পুড়িয়ে কাল রাতে তাকে রাজি করিয়েছে পিউ। সকাল থেকে একবার বেরিয়ে যাওয়ার প্ল্যানও করেছিল সে, কিন্তু মণিমাসি গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে ধরে ঘরে নিয়ে চলে এসেছে। আসলে রায়ানকে বিয়ে করাটা পিউর কাছে একটা প্রেস্টিজ ইস্যুও বটে। বন্ধুরা বেশ কয়েকজন সেই প্রথম থেকেই রায়ানের সম্পর্কে তাকে সাবধান করে দিয়েছিল। বলেছিল, বড়লোক বাবার ছেলে রায়ান কখনো পিউয়ের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের ব্যাপারে সিরিয়াস হবে না। পিউ তার জন্য কেবলমাত্র টাইম পাস। তাই তার আর রায়ানের ভালোবাসা যে মোটেও ঠুনকো নয়, বন্ধুদের কাছে সেটা প্রমাণ করাটাও পিউয়ের জন্য একটা চ্যালেঞ্জ। আসলে ছোটবেলা থেকেই বড্ড জেদি সে। কেউ কোনোদিন তাকে কিছু বারণ করলে সে সেটা করবেই। বিকেলবেলা যখন পার্লার থেকে তাকে সাজাতে এলো তখন চুপচাপ সেজে নিল পিউ। যদিও মনের মধ্যে তখন ঝড় চলেছে তার। প্রাণের বন্ধু হিয়া পাশে থাকলেও তাকে কিছু বলতে পারছে না সে, তাহলেই সব বরবাদ হয়ে যাবে। হিয়া কিছুতেই তাকে পালাতে দেবে না। পল্লবদার বিশাল গুণমুগ্ধ সে। তার কথা অনুযায়ী পল্লব নাকি পারফেক্ট হাজব্যান্ড মেটেরিয়াল। আর পিউ খুব লাকি যে সে পল্লবের মতো একজন হাজব্যান্ড পাচ্ছে। ঠিক রাত 8টায় বর চলে এলো। হিয়া দেখে এসে খুব এক্সাইটেড হয়ে জানালো, জানিস ধুতি পাঞ্জাবিতে পল্লব তাকে দারুণ মানিয়েছে। ওই তো আলু হাতে মার্কা চেহারা। মনে মনে মুখ ভ্যাংচায় পিউ। মুখে বলে, শোন না, আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসতে পারবি? আমার খুব গলা শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখনই আনছি। হিয়া বেরিয়ে যেতেই বিছানার নিচ থেকে চিঠিটা বার করে টেবিলের ওপর রেখে দিল পিউ। কয়েক মিনিট আগে মেসেজ পাঠিয়েছে রায়ান। গাড়ি নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে সে। কোনো রকমের চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো পিউ। নিচে সবাই ব্যস্ত বরযাত্রীদের আপ্যায়ন করতে। চুপি চুপি প্যান্ডেলের পেছন দিয়ে ঘুরে বাইরে বেরিয়ে এলো সে গাড়িতে উঠতেই জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল রায়ান। এরপর প্রায় বছরখানেক পর একদিন হিয়ার ফোনে ভেসে উঠল সেই পরিচিত নাম্বার। পিউ পিউ এতদিন পর! বেশ অবাক হয়ে কলটা রিসিভ করলো হিয়া। হিয়া, আমি তোর সঙ্গে একবার দেখা করতে চাই। পিউ, তুই কোথায়? এতদিন কোথায় ছিলি?
কেমন আছিস? আমি ঠিক আছি, বাকি সব কিছু দেখা হলে বলবো। পরের দিন দেখা হতেই দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল। এ কী চেহারা হয়েছে তোর পিউ, কত রোগা হয়ে গেছিস। আর তুই, তোর চেহারা তো একেবারে গ্লো করছে রে। প্রেমে ট্রেমে পড়েছিস নাকি? ভালো করে তাকিয়ে দেখ, বিয়ে হয়ে গেছে আমার। সে কি, কবে বিয়ে করলি? কিছুই তো জানতে পারলাম না। হিয়া সিঁথিতে সিঁদুর দেখে বেশ অবাক হয়ে গেল পিউ। ওসব বলে কোনো লাভ নেই। আজ 1 বছর তুই কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখিসনি, এমনকি তোর ফোনটাও বন্ধ ছিল, অভিমানের সুরে বলল হিয়া। 1 বছর আগে সেই যে বিয়ের রাতে পালিয়ে গিয়েছিলি পিউ, তারপর কেউ আর তার কোনো খবর পায়নি। সে যে রায়ানকে বিয়ে করার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, এটুকু তার লেখা চিঠি থেকে জানা গিয়েছিল। রাগে অভিমানে মেয়ের সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি পিউর মা বাবা, কিন্তু হিয়া অনেকবার চেষ্টা করলেও পারেনি পিউয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে, কারণ বাড়ি থেকে বেরিয়েই ফোনটা সুইচ অফ করে দিয়েছিল পিউ। যাই হোক, দুই বন্ধুর কিছুক্ষণ মান অভিমানের পালা চলার পর নিজের কথা বলতে গিয়ে কেঁদে ফেলল পিউ। শ্বশুরবাড়িতে তার কোনো সম্মান নেই। শাশুড়ি আর ননদ উঠতে বসতে ভিখারি বাড়ির মেয়ে বলে কথা শোনায় তাকে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার যে রায়ান সব কিছু দেখেও মুখ বুজে থাকে, কখনো পিউর হয়ে একটা শব্দও বলে না। উল্টে তাকে বলে, একটু মানিয়ে নিতে শেখো, নিজের মর্জিতে এ বাড়িতে এসেছো, সুতরাং এটুকু তো শুনতেই হবে। তাছাড়া ওরা যে তোমাকে এ বাড়িতে থাকতে দিয়েছে, এটাও তো বড় ব্যাপার। পিউকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে সে যে রাজকন্যা আর অর্ধেক রাজত্ব পেত, এটা নিয়েও তাকে মাঝে সাঝেই আফসোস করতে শোনা যায়। ভীষণ অপমান বোধ হয় পিউ তখন। আমি আর ওখানে ফিরে যাব না হিয়া, আমার একটা কিছু ব্যবস্থা করে দে। হঠাৎ বন্ধুর হাত ধরে জড়িয়ে ধরে করুণ গলায় বললে পিউ। কিন্তু আমি কি ব্যবস্থা করে দেবো? আমি একটা চাকরি খুঁজছি, পেয়ে গেলে চলে যাব, ততদিন তোর বাড়িতে থাকতে দে না, অনুনয় করে বলে পিউ। আমি তো এখন শ্বশুর বাড়িতে থাকি, কি করে তোকে সেখানে থাকতে দেব? ও হ্যাঁ, তুই তো আবার বিয়ে করে নিয়েছিস, তা তোর শ্বশুরবাড়ি কেমন? প্রথম কথা, বিয়েটা আমি করিনি, আমার বিয়ে দেওয়া হয়েছে। এক প্রকার নিরুপায় হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি আমি। আর দ্বিতীয় কথা, নিজের ইচ্ছেতে বিয়ে না করলেও আমি ভীষণ সুখী। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, আমাকে নিজের মেয়ে ভাবেন তারা। আর আমার পতিদেব, সে তো একেবারে দেবতা, সারাক্ষণ আমাকে চোখে হারায়, গর্বের সঙ্গে বলে হিয়া। তাই, কী নাম তোর বরের? কি করে? আমি কিছু বলবো না, কিছুক্ষণের মধ্যেই ও এখানে আসবে, তখন তুই নিজেই জিজ্ঞেস করে নিস। ঠিক আছে, তাই হবে। টুকটাক কথা বলার পর হঠাৎ হিয়া বলে, তুই ওই পাশের জুস সেন্টারটাতে ঢুকে যা, আমার বর এখনই আসছে, দূর থেকে সব কিছু দেখ। একটু অবাক হয়ে উঠে গিয়ে জুস সেন্টারে ঢুকে গেল পিউ। একটা জুস নিয়ে এদিকে তাকিয়ে বসে থাকলো। কিছুক্ষণ পর দূর থেকে হাসি মুখে একটা লোককে আসতে দেখলো সে। হিয়ার দিকে তাকিয়ে দেখলো সেও হাসছে। লোকটা যে হিয়ার স্বামী তা পিউ বেশ ভালোই বুঝতে পারছে। এ কি, এ তো পল্লব! একেবারে কাছে আসতেই তবেই চিনতে পারল পিউ। হেয়ার স্টাইল পাল্টানোর জন্য তাকে তো প্রায় চেনাই যাচ্ছে না। কি হ্যান্ডসাম দেখাচ্ছে! আগের সেই ক্যাবলাকান্ত আনস্মার্ট চেহারার পল্লবের এত পরিবর্তন কি করে সম্ভব ভেবে পেল না পিউ। শুধু হেয়ার স্টাইল চেঞ্জ করেই তাকে এত সুন্দর লাগছে। তার মানে কি পল্লবের সঙ্গে বিয়ে হয়ে গেছে হিয়ার? এটা কি করে হয়? ভাবতে ভাবতেই পিউ দেখলো হিয়ার কাঁধে হাত রেখে হাসলো পল্লব। অদ্ভুত সেই হাসি, পিউয়ের বুকের মধ্যেটা কেমন যেন করে উঠল। এত রোমান্টিক চাউনি! একটা মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে মানুষ এরকম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে পারে? অথচ সে তো পল্লবকে কখনো প্রেমিক রূপে কল্পনাও করতে পারত না। মনিকা আন্টির মুখে অনেকবার সে শুনেছিল যে পল্লব তাকে খুব পছন্দ করত, কিন্তু সে কখনো সেসবে পাত্তা দেয়নি। হঠাৎ হিয়ার ওপর খুব রাগ হলো পিউর। যা কিছু তার প্রাপ্য ছিল সব কিছু সে এখন দখল করে বসে আছে। হিয়া আর পল্লবকে একসঙ্গে দেখে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল পিউর। ওরা যে পরস্পরের প্রেমে গদগদ তা দূর থেকেই ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই সে বুঝতে পারছে। তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবনার গভীরে তলিয়ে গেল পিউ। সেও তো ভালোবেসে বিয়ে করেছিল রায়ানকে, কিন্তু কেউ দেখে ফেললে কি ভাববে এই ভয়ে যেন সে সারাক্ষণ গুটিয়ে থাকতো। পিউকে বিয়ে করে সে যেন বিশাল বড় কোনো অপরাধ করে ফেলেছে। নতুন বিয়ের পর যে লাগাম ছাড়া অবুঝ আবেগ, খুনসুটি আর পাগলামি সম্পর্ককে মজবুত করে, সেসব রায়ানের মধ্যে কখনো দেখেনি সে। সব কিছু কেমন যেন দায় সারা। ভাবতে ভাবতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো পিউর। হঠাৎ ফোন বেজে উঠল তার। হিয়া ফোন করেছে। কিরে, আয়, আমার বরের সঙ্গে আলাপ করবি না নাকি রে? হাসতে হাসতে বলে হিয়া। প্রচণ্ড কুণ্ঠা ঘিরে ধরে পিউকে।
কোন মুখ নিয়ে সে পল্লবের সামনে দাঁড়াবে। তবে হ্যাঁ, হিয়াকে সে ছেড়ে দেবে না। না, আপাতত আলাপ করার মুড নেই আমার, তবে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক আছে, ওকে বলছি চলে যেতে, তুই আয়। খানিকক্ষণ পর পল্লব বেরিয়ে যেতেই গুটি গুটি পায়ে হিয়ার পাশে চলে এলো পিউ। তুই কি করে এটা করতে পারলি? কোনটা? হিয়ার দু চোখে বিস্ময়। তুই কি করে পল্লবকে বিয়ে করলি? শোন, আমি তোকে আগেও বলেছি, আমি নিজের ইচ্ছে বিয়ে করিনি, এক প্রকার জোর করেই আমাদের বিয়েটা হয়েছে। ও তাই বুঝি? বল না, যে সুযোগের অপেক্ষায় ছিলিস তুই। পল্লবের ওপর তোর তো প্রথম থেকেই নজর ছিল, তাই তো সবসময় প্রশংসা করতিস। পিউ যে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে তা তার কথা বলার ধরনে স্পষ্ট। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গিয়েছিলিস তুই, তখন তো একবারও ভাবিসনি পল্লবের কি হবে, পল্লবের অসুস্থ মায়ের ওপর কী প্রভাব পড়বে, এমনকি নিজের মা বাবার কতটা অপমান হবে সেটাও তো ভাবিসনি। তাহলে তারপর পল্লব কাকে বিয়ে করলো সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? জোর গলায় বলল হিয়া। মাথা নিচু করে নিল পিউ। তুই কি জানিস তোর মায়ের জন্যেই এই বিয়েটা হয়েছে? আমার মা? পিউর গলায় অবিশ্বাস। হ্যাঁ, কাকিমা তার অসুস্থ বন্ধুর কথা চিন্তা করে আমাকে অনেক রিকোয়েস্ট করেন যাতে আমি বিয়েটা করি, তাদের অপমানের হাত থেকে বাঁচাই। যে পিউকে পল্লবের মা এত ভালোবাসত, সে যে বিয়ে না করে মণ্ডপ ছেড়ে অন্য ছেলের সঙ্গে পালিয়েছে, সেটা শুনলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার ভয় পেয়েছিল তোর মা। হিয়ার কথা শুনে আর কিছু বলতে পারে না পিউ, চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। যে মণ্ডপে তার আর পল্লবের বিয়ে হওয়ার কথা ছিল, সেই মণ্ডপেই বিয়ে হয়েছে পল্লব আর হিয়ার। অদ্ভুত এক অনুভূতিতে মনটা ভারী হয়ে যায় তার। পরক্ষণেই নিজেকে সামলে নেয় সে। সরি হিয়া, তুই আমাকে ক্ষমা কর, আমার জন্য তোর জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল। বন্ধুর হাত ধরে বলে পিউ। না রে, এতে তোর সরি হওয়ার কিছু নেই। পল্লব আমার জীবনে ভগবানের আশীর্বাদের মতো, ওকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য। শুধু ও নয়, ওর মা বাবাও আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে, যে এতটাই নিজের করে নিয়েছে যে মাঝে মাঝে সন্দেহ হয় আমি সত্যি শ্বশুরবাড়িতে আছি তো। কথাগুলো বলতে বলতে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল হিয়ার মুখ, কিন্তু তার প্রতিটি কথাই যেন পিউয়ের হৃদয় এফোর ওফোর করে দেয়। সে জানে আঙ্কেল আন্টি তাকে খুব ভালোবাসত, বিয়েটা হলে আজ সেও এরকম শ্বশুরবাড়ি নিয়ে গর্ব করতে পারত নিশ্চয়ই। তাহলে তো খুব ভালোই হয়েছে, অন্তত আমার একটা ভুল ডিসিশনের জন্য কারো না কারো উপকার তো হয়েছে। মুখে হাসি এনে নিজের অপ্রস্তুত ভাব লুকোতে চেষ্টা করল পিউ, কিন্তু বুকের মধ্যে এক অবর্ণনীয় জ্বালা শুরু হলো তার। সেদিনের মতো বন্ধুর কাছ থেকে বিদায় নিল সে। আপাতত রায়ানের বাড়িতে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। হিয়া অবশ্য তাকে বলল যে সে প্রাণপণ চেষ্টা করবে পিউর জন্য কিছু একটা করার। সে যে মা বাবাকে তার ব্যাপারে কিছু জানাবে না, সে ব্যাপারে হিয়াকে দিয়ে শপথ করিয়ে নিল পিউ। সেদিন রাতে শুয়ে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না পিউর। অভ্যাস মতো শারীরিক মিলনের পর ঘুমিয়ে পড়েছে রায়ান। পিউয়ের মনের খবরে তার কোনো মাথা ব্যথা নেই। এদিকে স্বামী আর শ্বশুর শাশুড়ি ব্যাপারে বলতে গিয়ে গর্বে ভরে ওঠা হিয়ার মুখটা সে কিছুতেই ভুলতে পারছে না। বুকের মধ্যে কোথাও যেন একটা কাঁটা বিঁধে আছে মনে হচ্ছে পিউর। পরের দিন রায়ান বেরিয়ে যেতেই পল্লবকে ফোন করলো পিউ। ফোন পেয়ে বেশ অবাক হলো পল্লব। আমাকে তুমি ক্ষমা করো পল্লব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি যা শাস্তি দিতে চাও আমাকে দিতে পারো। না পিউ, তোমার এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তোমার ওপর কোনো রাগ নেই আমার। আমার মনে হয় যা হয় ভালোর জন্যই হয়, নিরুত্তাপ গলায় বলল পল্লব। তার কথা শুনে পিউয়ের বুকের জ্বালা যেন দ্বিগুণ বেড়ে গেল। তার মানে তাকে না পাওয়ার জন্য পল্লবের মনে কোনো দুঃখ নেই? হিয়াকে পেয়ে সেও নিশ্চয়ই খুব খুশি। অথচ এই পল্লব নাকি ছোটবেলা থেকে তাকে ভালোবাসত। সবাই শুধু স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না, মনে মনে ভাবে পিউ। তোমার জন্য হয়তো ভালোই হয়েছে, কিন্তু আমি যে একেবারে ভালো নেই পল্লব। বলতে গিয়ে কেঁদে ফেলল সে। ফোনে তার কান্না শুনে ব্যস্ত হয়ে উঠল পল্লব। কি হয়েছে পিউ, এরকম কাঁদছো কেন? অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করে সে। তার গলায় যে উৎকণ্ঠা সেটা পিউ বেশ ভালোই বুঝতে পারছে। মনে মনে বেশ খুশি হয় সে। এরপর প্রায় আধ ঘন্টা ধরে ইনিয়ে বিনিয়ে নিজের দুঃখের কথা পল্লবকে শোনায় পিউ। তার সঙ্গে একবার দেখা করার জন্য অনুরোধ জানায় পল্লবকে। রাজি হয় পল্লব। হিয়াকে আবার বলো না যেন যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো। ওই ব্যাপারটা তুমি আমার ওপর ছেড়ে দাও, আশ্বস্ত করে পল্লব। দেখা করে পল্লবের সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলে পিউ। এর আগে কখনো সে তার সঙ্গে এত ভালোভাবে কথা বলেনি। তুমি তো বুঝতেই পারছো আমি এখন কত অসহায়। তোমার মতো ভালো একটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ভগবান আমাকে শাস্তি দিচ্ছে। এখন তুমি যদি সব ভুলে আমার পাশে থাকো
তাহলে আমি বুঝবো যে তুমি অন্তত আমাকে ক্ষমা করেছো। মুখ নিচু করে বলে পিউ। রিল্যাক্স রিল্যাক্স, তোমার কি কিছু হেল্প লাগবে? লাগলে বলো, আমি যতটা পারি তোমাকে হেল্প করব, চিন্তা করো না। পল্লবের গলায় তার জন্য সহানুভূতি অনুভব করে ভেতরে ভেতরে খুব খুশি হয় পিউ। আজ পল্লবকে দারুণ দেখাচ্ছে। পিউর মনে হচ্ছে চুপচাপ বসে তার দিকে তাকিয়ে থাকে। ও কেন যে সে পল্লবের ভেতরের সৌন্দর্যটা আগে আবিষ্কার করতে পারলো না? এইসব কারসাজি নিশ্চয়ই হিয়ার। পারেও বটে মেয়েটা, নিজের মনের মতো করে বরকে মেকওভার করিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার পিউও পল্লবের মনটাকে নিজের মতো করে পাল্টে দেবে। খুব গর্ব না হিয়ার, সব গর্ব এক নিমেষে খর্ব করে দেবে পিউ। যে জ্বালায় সে জ্বলছে, হিয়াকেও সেই জ্বালায় জ্বলতে হবে। এক সপ্তাহের মধ্যে কোনো একটা বন্ধুকে বলে পিউকে একটা ছোটোখাটো অফিসের রিসেপশনিস্টের কাজ পাইয়ে দিল পল্লব। কাজটা পেয়েই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নিল পিউ। পিউ চাকরি পেয়েছে শুনে খুশি হলো রায়ান। যাক, সারাদিন বাড়িতে বসে থেকে আর বোর হতে হবে না তোমাকে। হ্যাঁ, আর তোমার মা বোনও শান্তি পাবে। সারাদিন আর ওদের আমার মুখ দেখতে হবে না। মুখ বাঁকিয়ে বলে পিউ। চাকরিতে ঢুকে বেশ মন দিয়ে কাজ করা শুরু করে দিল সে জানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে হলে আগে তার পায়ের তলার মাটি শক্ত করতে হবে। মা বাবা এত তাড়াতাড়ি তাকে মেনে নেবে না। সুযোগ বুঝে ধীরে ধীরে তাদের মন থেকে রাগ অভিমান দূর করতে হবে। আবার এদিকে পল্লবকেও একটু একটু করে তার নিজের দিকে আকৃষ্ট করতে হবে। তার মনে বিশ্বাস আছে ধীরে ধীরে সে সব কিছু করে নিতে পারবে। শুধু তার গলার কাঁটা বলতে হিয়া, ওকে সরিয়ে ফেলতে পারলে আর কোনো বাধা থাকবে না। নিজের যা কিছু প্রাপ্য সবই সে ঠিকঠাক বুঝে নেবে। মাঝখানে যেতে না যেতেই সে যে রায়ানের সঙ্গে থাকবে না সে কথা জানিয়ে দিল পিউ। আশ্চর্য হয়ে দেখল রায়ানের মধ্যে বিশেষ কোনো ভাবান্তর হলো না। এমনকি রাগ কিংবা অভিমান, কোন কারণে সে এরকম সিদ্ধান্ত নিচ্ছে সেটাও জানতে চাইল না রায়ান। বরং পিউ চলে যাবে শুনে খানিকটা স্বস্তি পেল সে। দেখো, যা ভালো বোঝো করো। কোনোদিন তো তুমি কারো কথা শুনে কাজ করো না, নিজে যা চাও সেটাই করো। আজও তাই করবে, নিষ্প্রিয় গলায় বলল রায়ান। রায়ান যে তাকে একবারও কিছু বলল না সেটা নিয়ে একটু খারাপ লাগলেও পিউ সেটা বিশেষ পাত্তা দিল না। কিছু পেতে গেলে তো কিছু হারাতে হবেই। তাছাড়া পল্লবের সঙ্গে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সে তো হারানোর সব কিছু ফিরে পাবে। মনে মনে ভাবল পিউ। আপাতত এখন কিছুদিন একটা মেসে গিয়ে থাকবে সে। পল্লবের সঙ্গে গিয়ে টাকা অ্যাডভান্স দিয়ে এসেছে সে। মেসটা তার মোটামুটি পছন্দ হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, মেসটা পল্লবের অফিসের একেবারে কাছাকাছি। মনের আনন্দে এক ছুটির দিনে জিনিসপত্র নিয়ে মেসে চলে এলো পিউ। নতুন জীবনের স্বপ্নে বিভোর সে এখন। আজ বিকেলে আমার সঙ্গে একটু বেরোতে পারবে? কিছু কেনাকাটা করতে হতো। দু একদিন পর দুপুরে পল্লবকে ফোন করে জিজ্ঞাসা করলো পিউ। এই কেনাকাটার ব্যাপারে আমাকে রেহাই দাও প্লিজ। শপিংয়ে যেতে আমার একটুও ভালো লাগে না। কেন, হিয়াকে শপিংয়ে নিয়ে যাও না বুঝি? হ্যাঁ, তা তো যেতেই হয়, ওই বাধ্য হয়ে। তাহলে এবার বাধ্য হয়েই চলো, আবদারের সুরে বলে পিউ। তুমি বরং হিয়াকে সঙ্গে নিয়ে যাও। না, আমি তোমার সঙ্গেই যাব। হিয়া বড্ড তাড়া লাগায়, প্লিজ চলো না। বাধ্য হয়ে রাজি হয় পল্লব। ঠিক সন্ধ্যে 6টায় গাড়ি নিয়ে পিউয়ের অফিসের সামনে এলো পল্লব। আগে থেকে সেখানে দাঁড়িয়েছিল পিউ। পল্লবকে গাড়ি চালিয়ে আসতে দেখে বেশ অবাক হলো সে। উঠে এসো, তুমি কবে গাড়ি কিনলে? সামনের সিটে বসেই জিজ্ঞেস করলো পিউ। এই তো মাস কয়েক হয়েছে। খুব সুন্দর গাড়িটা, বিশেষ করে কালারটা। হ্যাঁ, হিয়ার পছন্দ। আসলে গাড়ির শখটা ওরই বেশি ছিল, আমার তো না থাকলেও কোনো ব্যাপার নয়। ওর উৎসাহেই আবার ড্রাইভিংটাও শিখতে হলো। এখন অবশ্য ভালোই লাগে জানো। হিয়াকে নিয়ে মাঝে মাঝে লং ড্রাইভে বেরিয়ে পড়ি। কখনো কখনো মা বাবাও সঙ্গে যায়, খুব মজা হয়। কথাগুলো বলতে বলতে যেন ভাবুক হয়ে পড়ে পল্লব। বুকের মধ্যেটা খচখচ করে ওঠে পিউর। এরকম একটা লাইফের স্বপ্নই তো সব মেয়ে দেখে। পল্লবের মতো ক্যাবলা একটা ছেলে কত কিছুই না করছে, কত পরিবর্তন করেছে নিজেকে, তাও শুধু বইয়ের জন্য। মাত্র 1 বছর কয়েক মাসই তো হয়েছে তাদের বিয়ে, এরই মধ্যে এত। অথচ রায়ানের বাড়িতে 3-3টে গাড়ি থাকা সত্ত্বেও বিনা কাজে সে আর রায়ান কখনোই কোথাও যায়নি। কেনাকাটা করার পর পিউ দেখলো তাকে কোনো জিনিস বইতে দিচ্ছে না পল্লব। সব কিছু সে নিজের হাতে নিয়ে নিয়েছে। মুগ্ধ হয়ে তাকে দেখছিল পিউ। একটা ব্যাপারে সে নিশ্চিত, পল্লব তাকে এখনও ভালোবাসে, না হলে এত কেয়ারিং কী করে হয়। এত তাড়াতাড়ি পল্লবকে ছাড়তে ইচ্ছে করছিল না তার। তাই বলল, চলো না একেবারে ডিনার করে ফিরি।
মেসের ওই বিচ্ছিরি খাবারের চেয়ে তো বেশ ভালো হবে। ওরে বাবা, একেবারেই পারবো না, হিয়া না খেয়ে বসে থাকবে। অবশ্য তুমি চাইলে খেয়ে নিতে পারো। আমি না হয় বসছি, বলল পল্লব। হিয়া হিয়া আর হিয়া, রাগে গাটা রিরি করে উঠল পিউর। এরপর নানা অছিলায় সময় অসময়ে পল্লবকে ডেকে পাঠাতে শুরু করে পিউ। কখনো সখনো সময় বার করে নিজে চলে যায় অফিসে তার কাছে। একদিন হিয়া বাড়িতে নেই জেনে পল্লবের সঙ্গে তাদের বাড়িতে যেতে চাইল পিউ। আঙ্কেল আন্টি নিশ্চয়ই আমার ওপর খুব রাগ করে আছে না? আমি যদি তোমার বাড়িতে যাই তাহলে কি ওরা খুব রাগ করবে? না, সত্যি বলছি, ওদের তোমার ওপর কোনো রাগ নেই। তুমি বাড়িতে এলে ওরা খুশি হবে, হাসি মুখে বলল পল্লব। সাহস করে গুটি গুটি পায়ে মনিকা আন্টির সামনে এসে দাঁড়ালো পিউ। আজ কতদিন পর আন্টিকে দেখছে সে। তার একটু ভয় ভয় করলেও পিউ দেখলো আন্টি একেবারেই আগের মতো স্বাভাবিক ব্যবহার করলো তার সাথে, যেন কিছুই হয়নি। মনে মনে খানিকটা অবাক হলো পিউ। খানিকক্ষণ গল্প করার পর আন্টি বলল, দুপুরে খেয়ে যাস? না না আন্টি, তোমাকে কোনো ঝামেলা নিতে হবে না, আমি চলে যাব। আরে কোনো ঝামেলা নেই, আমার হিয়ামা থাকতে আমাকে কোনো ঝামেলা করতে দেবে না। দেখ না, সেই কোন ভোরবেলা উঠে আমাদের জন্য রান্না করে রেখে তারপর বেরিয়েছে। যা আছে তাতে আমার মনে হয় আমাদের সবার হয়ে যাবে। যতক্ষণ থাকলো পিউ সারাক্ষণ শুধু হিয়ার প্রশংসাই শুনতে পেল। বাড়িতে না থেকেও সব কিছুতেই যেন শুধু হিয়া হিয়া আর হিয়া। গায়ে জ্বালা ধরে যাচ্ছে পিউর। ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার সে পল্লবের রুমে যেতে চাইলেও পল্লব তাকে ওপরে কিছুতেই নিয়ে গেল না। সে যতটা সহজ ভেবেছিল, পল্লবের বাড়িতে এসে বুঝল ব্যাপারটা অতটা সহজ নয়। এবারের মানুষদের মন থেকে হিয়াকে মুছে দেওয়া একেবারেই সম্ভব নয়। নিজের শ্বশুরবাড়ির কথা মনে পড়ে গেল তার। 1 বছরে কোনোদিনও সেটাকে তার নিজের বাড়ি বলে মনে হয়নি। আর এদিকে হিয়া যেন এই সংসারের সর্বময় করতেই। নিজের ওপর খুব রাগ হলো পিউর। কেন যে হুট করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানটা করেছিল। সব সুখ যখন অনায়াসে তার হাতের মুঠোয় ধরা দেবার জন্য প্রস্তুত ছিল, তখন সে নিজেই মুখ ফিরিয়ে সুখের সন্ধানে অন্যদিকে ছুটে গিয়েছিল। পিওর মনে হলো বসার ঘরে রাখা বউ ভাতের দিনে তোলা ছবিটা থেকে হিয়া যেন তাকে ব্যঙ্গ করে দেখে হাসছে। হঠাৎ কাজের কথা মনে পড়ে গেছে বলে খেয়ে উঠেই পল্লবের বাড়ি থেকে পালিয়ে এলো পিউ। মায়ের কথা বড্ড মনে পড়তে লাগলো তার। এখন সে বুঝতে পারছে মা তার জন্য হীরের টুকরো ছেলেই পছন্দ করে রেখেছিল। কয়লার পেছনে ছুটতে গিয়ে সেই হিরে এখন হিয়ার আঙুলে জলজল করছে। ভীষণ আফসোস শুরু হলো পিউর। মার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করলো তার হঠাৎ, কিন্তু না, সে যে ফিরে এসেছে এই খবরটা সে নিজে মাকে দেবে না। মনিকা আন্টি নিশ্চয়ই বলে দেবে। এর মাস দুয়েক পর জেলে বসে নিজের কৃতকর্মের কথা ভাবছিল পিউ। পল্লবকে ফিরে পেতে বদ্ধপরিকর হয়ে সে বোধহয় খানিকটা বাড়াবাড়ি করে ফেলেছিল। পল্লব যে আসলে ভদ্রতার খাতিরে তার সঙ্গে ভালো ব্যবহার করেছে সেটা ততদিনে বুঝে গিয়েছিল সে। হিয়াকে সে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। পল্লবের মুখে একথা শুনে একেবারে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল পিউ। খানিকটা যেচেই সেদিন হিয়ার থেকে নেমন্তন্ন আদায় করেছিল সে। পল্লব সেদিন বাড়িতে ছিল না, অফিসের কাজে বাইরে গিয়েছিল। সে যাবে বলতে অনেক রকম রান্নাবান্না করেছিল হিয়া। আঙ্কেল আন্টি, তোমরা বরং আগে খেয়ে নাও, তোমাদের তো আবার ওষুধ খেতে হবে, দেরি হয়ে যাবে। আমি আর হিয়া 2 বন্ধু একসঙ্গে বসে খাবো। অনেক গল্প জমে আছে আমাদের। প্রস্তাবটা দিয়েছিল পিউ যাতে হিয়াকে একা পাওয়া যায়। টেবিলে সব খাবার বেড়ে 2 জন খেতে বসেছিল তারা। এই হিয়া, আচার নেই? থাকলে দে না। খাওয়া শুরু করেই বলেছিল পিউ। রিনা, আচারটা দিয়ে যাও না, কাজের মেয়েটার উদ্দেশ্যে বলেছিল হিয়া। বৌদি, আচারের শিশিটা তো এখানেই ছিল, পাচ্ছি না তো। খানিকক্ষণ খুঁজে না পেয়ে বলল রিনা। এঁটো হাতে আচারের শিশি খুঁজতে উঠে গিয়েছিল হিয়া, আর সঙ্গে সঙ্গে তার ডালের বাটিতে বিষটা মিশিয়ে দিয়েছিল পিউ। বেশ কিছুক্ষণ পর আচার নিয়ে ফিরে এসেছিল হিয়া। ইচ্ছে করেই রান্নাঘরে হিয়ার সঙ্গে গল্প করতে করতে কিছুক্ষণ আগে আচারের শিশিটা ওপরে তাকে তুলে রেখে দিয়েছিল পিউ। হিয়া সেটাকে খেয়াল করেনি। দেখ তো কত দেরি হয়ে গেল, রিনারই কাণ্ড হবে, ওপরে রেখে ভুলে গেছে। আচার হাতে ফিরে এসে বলেছিল হিয়া। তারপর পুরো ডালটা দিয়েই ভাত মেখে খেয়ে নিয়েছিল সে। এরপর 3 দিন হসপিটালে জমে মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে হিয়া। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করায় কাজের মেয়েটা পিউয়ের ওপর তার সন্দেহের কথা জানায়। পল্লব এবং তার মা বাবা ব্যাপারটা চেপে যেতে চাইলেও পিউর মা কিন্তু কিছুতেই চুপ করে থাকতে পারেন না। পুলিশ নিয়ে সেদিন রাতে পিউর মেশে গিয়ে সার্চ করান তিনি। ডাস্টবিন থেকে উদ্ধার হয় সেই বিশেষ শিশি, যে বিষ হিয়ার শরীরে পাওয়া গেছে। অ্যারেস্ট করুন ওকে অফিসার, ওই হিয়ার খাবারে বিষ মিশিয়েছে। রুদ্রমূর্তি ধারণ করে বলেছিলেন পিউর মা। আমাকে ক্ষমা করে দাও মা,
আর কখনো এরকম ভুল করব না, কাতর আবেদন জানিয়েছিল পিউ। কোনো লাভ হয়নি। এই শাস্তি বোধহয় আমার প্রাপ্য ছিল। নিজের মনে ভাবতে ভাবতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পিউর।